আমরা গতকালকেই এসে পৌঁছেছি পুষ্করের এই পুণ্যভূমিতে। সম্পূর্ণ এই শহরটা প্রাণবন্ত হয়ে জড়িয়ে আছে শ্রদ্ধা, ভক্তি, পাহাড়, বালি, সবুজে ঘেরা আর এই লেকটিকে নিয়ে। তাই আজকের আমাদের পুষ্করের জার্নিটি হয়ে উঠবে আধ্যাত্মিক মোক্ষ লাভের পথ থেকে এক অনভিপ্রেত স্ক্যামের মধ্যে দিয়েও। এখানে যেটা করছে সেটা হচ্ছে বলছে 100 টাকা করে লাগবে, সে কিন্তু পুরো জালিয়াতি কাজ করছে। কখনো বা এক অসাধারণ মাউন্টেন ট্রেক, যেখানে আত্মিক ও দৈহিক সক্ষমতার লড়াইয়ের অভিজ্ঞতা। একটা বয়সের পর এই এক্সপিরিয়েন্সগুলো কোনোদিন সম্ভব না। বডি পারমিট করবে না, মন পারমিট করবে না। 60 জন, ও বাবা, প্রত্যেকে তাহলে পুরো পুষ্কর সিটি জলে ডুবে গেছে। আবার কখনো মরুভূমির মধ্যে বৃষ্টির জলে ডুবে যাওয়া রাস্তায় গাড়ি চালানোর এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। বাজে 12টা। সকালবেলা এখানে যে হাওয়া দিচ্ছে, রীতিমতো ঝড় হচ্ছে, রীতিমতো প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। এমু পাখি মতো আছে। ব্রেক লাগা, ব্রেক লাগা, ব্রেক লাগা। এখনো পর্যন্ত কলকাতা থেকে পুষ্কর মন্দির অবধি আমরা এক্স্যাক্টলি 1800 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। গাড়ি নিয়েই যাই। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম পুষ্করের এই ঘাট থেকে, যা ভারতবর্ষের অন্যতম এক প্রাচীনতম ঘাট। ধার্মিক, আধ্যাত্মিক ও প্রাচীনতার এক অসাধারণ বৈশিষ্ট্য এই পুষ্করের ঘাট। কিন্তু খুব শীঘ্রই এই অনুভূতি বড় মলিন হয়ে উঠল। এই অভিজ্ঞতা টার্ন নিল এক অন্যরকম দিকে। খুব সামান্য টাকার বিনিময় নিজেদের পিতৃপুরুষের মোক্ষ লাভের সহজ পদ্ধতি দেখাতে গিয়ে এনারা সাধারণ মানুষের ভক্তির দুর্বলতাটাকে অস্ত্র করে এক সম্পূর্ণ অর্গানাইজ পথে মানুষকে লুট করবার দুর্দান্ত চক্র তৈরি করে রেখেছে। এখানে যেটা করছে সেটা হচ্ছে বলছে 100 টাকা করে লাগবে, বাট ভিতরে নিয়ে এসে যখন পুজো দেওয়াচ্ছে ঘাটের ধারে বসে, কোনো না কোনো পুরোহিত পুজো দিচ্ছে, সে কিন্তু পুরো জালিয়াতি কাজ করছে। হ্যাঁ, মিনিমাম 2000 টাকা পার ডে খাওয়াতে হয় বলে, মিনিমাম 3 দিনে 6000 টাকা। যারা মিডল ক্লাস ফ্যামিলি তারা, হ্যাঁ, পুরী মন্দির ওরকম করে, হ্যাঁ, 6000 টাকা পার ডে লাগে। ওরকম মিনিমাম 7 দিন করতে হয়, 42,000 টাকা। তারপরে বলছে আপনারা তো উচ্চবিত্ত ফ্যামিলি, আপনাদের পার ডে 21,000 টাকা করে করা উচিত, মিনিমাম 7 দিনে 1,40,000 টাকা, 1.5 লাখ টাকা হওয়া উচিত, এসব বলে টুপিটা বাদিয়ে জোর জবরদস্তি করছে। বলছে মিনিমাম 3 দিনে তো করতেই হয়, নাহলে তো ইয়ে হয়ে যাবে, ওই হয়ে যাবে, এসব বলছে, বলে না 2000। এখন বুঝলে আমি করবো না, আমি না অত টাকা কোথায় আমার কাছে, ওসব টাকা পয়সা নেই আমার কাছে। আমার মুখ তো খারাপ। বলছে যে না, মিনিমাম 3 দিনে তো করতেই হয়। যারা গরিব লোক একদম, তারাও 2000 টাকা করে করে, 3 দিনেরটা 6000 টাকা। আরও কিছু পাতলা পাতলা দিচ্ছিল। আমি শুনুন, আমি 1000 টাকা ম্যাক্সিমাম দিতে পারি, ওতে হলে হবে, না হলে না হবে। তারপরে না, কী করে হয়, মিনিমাম ইয়ে হয়, এরকম করে। যাই হোক, তারপরে ভিতরে বললো এখানে আমাদের কাউন্টার করা আছে, আমরা টাকা পয়সা নিজেরা কিছু নিই না, মানে পুরো অর্গানাইজ ওয়েতে আর কি লুটপাট চলছে। মিনিমাম আছে, দেখুন কাউন্টারে লেখা আছে, লিস্ট ফিস্ট সব করা আছে, সব বুঝলাম। গিয়ে দেখছি রিসিট দিচ্ছে, যাদেরকে এরকম মুরগি করতে পারছে, 3 দিনের, 7 দিনের, 10 দিনের পরে বড় টাকা লুট ইয়ে করতে পারছে, তাদেরকে দিচ্ছে লিস্টে। বাকি আমাদের 2100 টাকা আমি অনলাইনে করলাম। হ্যাঁ, বললো কি ওটা তো ঘাটের পুজো যে হয়, ঘাট পুজো, তাতে লেগে যাবে, এটা রিসিট হবে না। এমন মানে ঢিট এরা। পরে ঘুরিয়ে দেখছি কাউন্টার থেকে আসতে করে ওখানে 2000 টাকা আলাদা করে দিয়ে দিল, মানে 100 টাকা কাউন্টার আর 2000 টাকা ওকে ঘুরিয়ে দিয়ে দিল। ওরা আবার ওখানের মধ্যে ভাগাভাগি করে নিয়ে নিল। মানে এরকম সারাদিন চলছে। 10টা মুরগি পেলে মানে সারাদিনে কত টাকা কামাচ্ছে বলো তো? আমি তো কমে দিয়েছি, বাকি লোকগুলো তো মুরগি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, সামনে ব্রহ্মাজির মন্দির আছে। আমরা ব্রহ্মাজির মন্দিরটা নাকি পুজো কিছু হয়, তো আমরা সেই ব্রহ্মাজির মন্দিরে গিয়ে দর্শন করে আসছি। কথার জালে এবং ভক্তির ভয় দেখিয়ে এনারা ধর্মের জায়গায় ড্রামা করেন সবার সাথে। এই সমস্ত মানুষের জন্যই বলতে দ্বিধা নেই, আজকের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কলুষিত এবং কলঙ্কিত। অবশেষে বেশ কিছু উত্তপ্ত বাক্য ব্যয় করে এবং অল্প কিছু পয়সা খুইয়ে আমরা ওখান থেকে ভারী মন নিয়েই বেরিয়ে এলাম। আর এখান থেকে একটা লেসন নিয়ে নিলাম। ধর্মীয় স্থান থেকে ধর্মীয় স্থানের এই গুরুদের থেকে একটু সাবধান, আর পয়সা কড়ির ব্যাপার থাকলে আগে ভাগেই সমস্ত কথা বলে পরিষ্কার হয়ে নেওয়া দরকার। যদিও জানি এরপরেও ঠকাবার থাকলে ঠগিরা ঠিকই ঠকায়, তবুও আর কি সাবধান থাকা। যাক, ভারী মন নিয়ে আমরা এরপর গেলাম সৃষ্টিকর্তা ব্রহ্মাজির মন্দিরে। কথিত আছে, মিথ্যা বলার অপরাধে দেবাদিদেব মহাদেবের অভিশাপে নাকি পৃথিবীতে তার একমাত্র মন্দির হওয়া সত্ত্বেও ওই অভিশাপে তার নাকি এখানে পূজা হয় না।
আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি আরেকটা মান্যতাও আছে যে ব্রহ্মাজি এই অভিশাপ তার প্রথমা পত্নী সাবিত্রী মাতার দেবীর কাছ থেকেই পেয়েছিলেন। এখানে কিন্তু ফটো ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি নট অ্যালাউড, কিন্তু আমি অ্যাজ এ ট্রাভেল ব্লগার অনেকটা ম্যানেজ করে তোমাদের জন্য প্রথমবার ব্রহ্মাজির এই দর্শনের সুযোগ করে নিতে পারলাম। কেমন হয়েছে জানিও। ডাব খাবো, 50 টাকা করে দাম নিচ্ছে। কাটার টেকনিকটা দেখো, বিউটিফুল, উইদিন এ সেকেন্ড কেটে ফেললে না, বহুত বড়িয়া। আমার বন্দুকবাজ বউ। বাঙালি ধর্মশালা, ব্রহ্মঘাট, পুষ্কর, জেলা আজমের। মোবাইল নাম্বার দেওয়া আছে, ভদ্রকের নাম্বার দেওয়া আছে, হরগোপাল হরি ভাই। আসতে পারেন কেউ যোগাযোগ করে যদি আসেন। তো আমার ঘরে দুটো তো আছে, তো নিয়ে যাবো। ঘাটটা এত বড় দেখে গঙ্গার ঘাট বলে ভুল হবে। আর এখানে প্রচুর লোকে পুজো করাতে আসেন, পিতৃপুরুষের পুজো এখানে করা হয়। ভগবান বেদব্যাসের মন্দির এটা, ব্যাস ঘাট। বেদব্যাসজি নাকি কুৎসিত দেখতে ছিলেন, আর সঙ্গে জড়িত গণেশজি, চার মাথাওয়ালা ব্রহ্মাজি। दो टोपी क्यों पहने आप? आज कम पहने हैं क्या? चलिए चांदी कम पहने। ব্রহ্মা মন্দির থেকে বেরিয়ে এরপর আমরা পুষ্করের এই ঘাট বরাবর এদিক ওদিক কিছু ঘোরাঘুরি করে শেষে এই ঘাটটা এসে একটু বিশ্রাম নিই। তারপর ফের আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাই রত্নাগিরি হিলসের দিকে, মানে একটু আগে যেখানে বলছিলাম সাবিত্রী মাতা টেম্পল, মানে ব্রহ্মাদেবের প্রথমা পত্নী, তার মন্দিরের উদ্দেশ্যে। পূর্ববাজি আসছেন, যারা স্যান্ড ডিউনস করতে চান তারা এখানে এই ডেজার্ট সাফারি করতে পারেন। এরকম তিন চারটে অপশন আছে। এই উটে করে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন, অথবা মরুর জাহাজ উটে করে নর্মাল, অথবা থার গাড়িতে করে ডেজার্ট সাফারি করতে। আমাদের করা ছিল বলে আমরা ঠিকঠাক করছি না, কারণ বেশ কয়েকগুলো ইউনিট আছে যারা করায়, অনেক রাত অবধি হয়, লাইট ফাইট জেলে পুরো জায়গাটা নিয়ে, প্রচুর জায়গা নিয়ে করায়। আমি চেষ্টা করবো জায়গাটা কভার করা যদি যাই। আজকে পুরো খাড়া চড়াই যাচ্ছি, উঠছি, বুঝতে পারছেন কিনা জানি না। আর এরপরেই শুরু হলো আমাদের আসল টেস্ট। ভাবতে পারিনি এরকম কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা যে রাস্তাটাতে ঢুকে গেছিলাম দেখার জন্য, সেটা অ্যাকচুয়ালি আজমের যাওয়ার রাস্তা সোজা। তো আমরা এই বাদিকে রাস্তা, মানে আমরা যখন ওই দিক থেকে আসছিলাম তখন ডান হাতে এই রাস্তাটা ধরা ছিল সাবিত্রী মাতা মন্দিরের রোপওয়ে। रोपवे किस तरफ ले लो जहाँ तक जाता है দেখতে নেই, रोपवे ডেজার্ট সাফারিটা এই গেট এইদিকে, আর এদিক থেকে বাদিকে হচ্ছে রোপওয়ে যাওয়ার জন্য রাস্তাটা। পার্কিং করে দিয়েছি, পার্কিং এর কোনো ব্যবস্থা নেই আর কি, যে যেমবার পারছে রাখছে, জানি না পয়সা নেবে কিনা। আর এই সাবিত্রী মাতা, পুষ্কর সাবিত্রী মাতা রোপওয়ের এন্ট্রি গেট এটা। ছোটোখাটো করে অনেকগুলো স্টল রয়েছে, দুদিকে ভর্তি, প্রচুর লোক এখানে ব্যস্ত, ম্যাগি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, সব করছে। বাট এনিওয়ে 3:10 বাজে, আমরা সময় নষ্ট না করে সিধা উপরে যাওয়ার ব্যবস্থা করি, কারণ চুপ করে অন্ধকার হয়ে যাবে। এমনি কাল থেকে মেঘলা চলছে। আমরা ভেবেছিলাম এসে আমরা রোপওয়ে চড়ে
পাহাড়ের মাথায় উঠবো। দুর্ভাগ্য আমাদের, হ্যাঁ চা খেয়ে না দম পেয়ে যাবে। রোপওয়ের গেট এটা, আজকে ওয়েদার খারাপ হওয়ার জন্য রোপওয়ের গেট বন্ধ করে দিয়েছি। আর এই একটাই রাস্তা, এই 1000 সিঁড়ি হয়ে দাও, সিঁড়ি পার হয়ে ওই মাতার মন্দিরের কাছে যেতে হবে। এই হচ্ছে রোপওয়ের গেটটা, সকাল থেকে চালুই ছিল, আজকে ওয়েদার খারাপ বলে জাস্ট একটু আগে বন্ধ করেছে বলছে। চা পানি খেয়ে দম নিয়ে এই ফুল অফ এনার্জি নিয়ে উঠবো, তাই তো? একটু বসে বসে নিচ্ছি যাতে কোমর না ধরে। আগে পারবি তো? হ্যাঁ, অসুবিধা হওয়ার কথা নয়। কিছুটা স্টেপ, তারপরে আবার ফ্ল্যাট, তারপর কিছুটা স্টেপ, তারপর আবার ফ্ল্যাট। অসুবিধা হবে না, আরামসে চলে যাবো। চলো, এই দাদারা দিদিরা এসছে, হ্যাঁ ওনারা অনেকজন এসছেন বর্ধমান কালনা থেকে। মনের ইচ্ছা ভালোবাসা থাকলে কত দূর করা যায়, কীভাবে করা যায় দেখুন। আর এনারা রোপওয়ে তখন খোলা ছিল, রোপওয়েতেও যাননি, হেঁটে উঠেছেন, হেঁটে নেমে এসছেন। ও দাদা, কতজন আছেন আপনারা? কতজন? 60 জন। ও বাবা, কোথেকে? ওখান থেকে, মানে ওখান থেকে পুরো বাসে রাজস্থান? বলেন কি এখান থেকে ফেরত? তাহলে হ্যাঁ, সে তো বুঝলাম। মানে বর্ধমান থেকে আপনারা বাসে করে আসছেন, মানে তারপরে ও দেখতে হবে, মনে নেই আর কি। এলাহাবাদ আছে, হ্যাঁ বেনারস আছে, হ্যাঁ, তারপরে দিল্লি আছে, জয়পুর আছে, ইন্দোর আছে, উদয়পুর আছে, মাউন্ট আবু আছে। ওমা, তার মানে এখন যাবেন তাহলে ওইদিকে? হ্যাঁ, তারপরে হচ্ছে জেসলমীর আছে, জয়সলমীর। ওরে ভাই, যোধপুর, আজমির কালকে মানে আজমির যেতে হবে। আজমির তো এখান থেকে 12 কিলোমিটার। ওখানে আজমিরটাই যাবে আজকে হবে তাহলে। তারপরে হচ্ছে সোনার কেল্লা, অযোধ্যা, ওই তো জয়সলমীরে। ওরে বাপ রে বাপ, তো দম। বাড়ি যেতে সেই জানুয়ারি 8 তারিখ, ওই 19 দিন 18 দিনের মধ্যে চলে যাবে। বেরিয়েছে যেদিন বাড়ির দিকে যা হবে সেদিন তো আর কোনো জায়গায় টমস করবে না, আজকে এখানে মানে গাড়ি ভাড়াতেই পয়সাগুলো সব। হ্যাঁ, সে তো হবে। 14,000 করে টিকিট নিয়েছে, 14,000 করে পার হেড নিয়েছে। বাচ্চাদের একটা গাড়ি নিয়ে কোলে বসিয়ে এনেছি, যা করে আমাদের গাড়িতে তো ওখানে যা নিয়েছে, এবার এখান থেকে নেবে আমাদের করে গাড়ি করতে হচ্ছে তো, মানে যেখানেই যাচ্ছি অনেক টাকা করে। খাওয়া দাওয়া এরাই দিচ্ছে। আর এই দেবে খাওয়া দাওয়া ভালো। তার মানে পুরোটাই মানে আমাদের বর্ধমান থেকেই ওরাই অর্গানাইজ করেছে পুরোটা, তাই তো? বর্ধমান খাওয়া যাবো। আমরা আসছি প্রপার কলকাতা থেকে, শ্যামবাজার থেকে। আমরা গাড়ি নিয়ে এসেছি, নিজে চালিয়ে। হ্যাঁ, নিজে চালিয়ে এসেছি। কদিনের ট্যুর ওটা? এটাও প্রায় কদিন হবে গো? 10-12 দিন। হ্যাঁ, 10-12 দিন তো হবেই হবে। আবার এখান থেকে ফের যাবো যোধপুর হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর। ভরতপুরে প্রচুর ময়ূর আছে, যোধপুরে দেখতে পাবেন। না, এই উঠবো, সিঁড়ি উঠবো, উঠলে একটু কষ্ট হবে কিন্তু মজা বেশি। কিছু করার নেই, এখানে রোপওয়ে বন্ধ, উপায় নেই। হ্যাঁ, মজা বেশি হবে। এখানে গেলে কিন্তু আনন্দটা হবে, সেই আনন্দটা হয়। ঠিক আছে, ভালো থাকুন, সবাই মিলে যান, আনন্দ করুন। টাটা। গরু তো গরুই। অগত্যা কি আর করা, সেই হেঁটেই উঠবো ঠিক করলাম। প্রায় 1000 সিঁড়ি। চলো দেখা যাক, ওইখানে উঠবো। হ্যাঁ হবে তো। শোনো, সারা রোপওয়ের নাম করে নিয়ে এসছে। হ্যাঁ, নিয়ে যখন হেঁটে ওঠাচ্ছ, পয়সা নেই বলে। ওই দেখো ঝুকুটে পাখি, টিয়া পাখি কতগুলো, ওই দেখ। হ্যাঁ, হারি 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 হারি, কি কি কি। হ্যাঁ, এমন একটা কালার বানিয়ে গেছে, সব কটা পাতার মতো মিশে আছে, দেখা যাচ্ছে না। লেজগুলো দেখতে পাচ্ছি। ওই যে আমরা হেঁটে কষ্ট করে চলে এলাম, রোপওয়ে বন্ধ ছিল বলে। বাট এখানে দেখছি আবার রোপওয়েগুলোকে চালু করেছে, চাকা ঘুরছে। আর এখানে তারের টান দেখে তো মনে হচ্ছে রোপওয়েটা উপরের দিকে আসছে। এটা ভালো এক্সপিরিয়েন্স দরকার ছিল, হলো না। ঠিক আছে, চলো। কষ্ট কিন্তু খুব একটা কিছু হচ্ছে না, যা ওই টিকিট ফিট কেটে বসেছিল তাদেরকেই ছাড়লো আর কি। কি এক্সট্রিম হাওয়া দিচ্ছে, আর ওইদিকে পাহাড়টা দেখাই যাচ্ছে না, পিছনে পুরো শ্যাডো হয়ে আছে। ওরে ভাই, এটা রাজস্থান। হ্যাঁ, তো মাউন্ট আবুকেও ঘর বানাচ্ছে হিল স্টেশন থেকে। হ্যাঁ, কতখানি দেখো উঁচু পাহাড়, সামনেরটা বালির পাহাড়।
আমরা চলে এলাম, জিজ্ঞেস করে এলাম 3-4 বার যে না আজকে রোপওয়ে চালুই হবে না। এদিকে রোপওয়ে চালু হয়ে গেছে। আবার এটাও হতে পারে যে যারা আটকে ছিল উপরে বা যারা নিচে টিকিট কেটে আটকে ছিল তাদেরকে এর জন্যই হয়তো ক্লিয়ার করছে এটা, আদারওয়াইজ নতুন করে কাউকে দিচ্ছে না। আর বেশি দূর বাকিও নেই, এই সামান্য ডিস্টেন্স, হাজারশিরি কোনো ব্যাপার না। টাটা করে দে, টাটা কর। রত্নগিরি পাহাড় এখানে দেখাই যাচ্ছে না, বাট এই সামনে একটা পাহাড় রয়েছে, তো পিছনে একটা বড় পাহাড় রয়েছে, আরাবল্লির একটা পাহাড়, সে তো নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখান থেকে ভিউটা দেখো, ওই নিচে আমরা পার্কিং করে এসেছি ওইখানে। এতক্ষণ অবধি হাইট খুব বেশি ছিল না, হাইট মানে খুব স্মল হাইটের স্টেপ ছিল, বাট এখন এখান থেকে স্টেপগুলো একটু বেশ উঁচু উঁচু হয়ে যাচ্ছে, কারণ এই লাস্টের দিকে খুব সামান্য ডিস্টেন্সটা অনেক বেশি হাইট গেইন করেছে, তাই জন্য একটু অনেকটা করে হাইট গেইন হচ্ছে। এখানে ওই ভদ্রলোক বসে আছেন, রোপওয়েটা কিন্তু চলছে, কি করছে বুঝতে পারলাম না, আমাদেরকে বাদ দিয়ে নিল, আমাদেরকে বোধহয় খাটিয়েই উপরে ওঠাবার প্ল্যান করেছে মায়। চলো তাই সই, কোনো অসুবিধা নেই। এই দেখো কত রকম করে হাইট গেইন করছে। 2024 সালের লাস্ট বাবাজি এখানেই পাওয়া গেল, জিন্স প্যান্ট পরা অবস্থা করছে, ফ্রিতে আশীর্বাদ দিচ্ছে না। হাওয়াটা মারাত্মক, কিন্তু রীতিমতো হাড় হিম করে দিত এই ঠান্ডা হাওয়া, এত হাওয়া, কথা নিজের মতো নিয়ে শুরু হয়ে যাচ্ছে মুখ থেকে। আর একটুখানি বাকি, কিন্তু দেখতে একটুখানি হলে কী হবে, অসম্ভব স্টিপ এই লাস্টের টুকু, মানে পুরোটা আমরা যতখানি টাইমে এসেছি ততখানি টাইম বোধ শুধু এইটুকু উঠতে লাগবে। নেহাত উঠছি বলে, পরিশ্রম হচ্ছে বলে, ঘাম হচ্ছে একটু, তাই আমার মেয়ের কিন্তু অসম্ভব এনার্জি, ওকে লোকে দেখে ভাবে তো পারে না, শি ইজ মোর ক্যাপেবল বাই দ্য গ্রেস অফ গড। উঠতে গিয়ে ঘাম না হতো, এই ঠান্ডা অর্ধেক লোক জমে যেত। আচ্ছা খাসা অল্টিটিউড কিন্তু, খেয়াল করে দেখ ওই পাহাড়টা থেকে প্রায় সমান সমান। হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে আছি, সামনে যে পাহাড়টা প্রায় লেভেল বা হয়তো সামান্য উঁচুও হয়ে যাবে একটু পরে। ওরে বাপরে, কত লোক এখনো আসছে। रोपवे नहीं मिला आप लोगों को? फिर तो आधा क्यों? इस टाइम पे हवा की वजह से। हाँ, लेकिन अभी तो चालू भी कर दिया, हम लोग आधे उठ गए, उसके बाद पता चला कि चालू कर दिए। हम भी थोड़ा सा है, फिर पता चला कि स्टार्ट कर दिया। हाँ আইসো, এটা শুধু উঁচুও নয়, স্লোপিনও রয়েছে। আচ্ছা আচ্ছা, লোকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, শেষের দিকগুলি অবস্থা খারাপ। কে না बोलो ना यार, সবার হালত খারাপ, সবাই বসে পড়ছে, শুধু আমার মেয়ে ছাড়া। বউ করছে, একবারও বসেনি, আমিও বসিনি। এই লাস্টের দিকে, হ্যাঁ লাস্টের দিকে স্লিপটা সিরিয়াসলি পুরো आई थिंक 45 डिग्री है सब। क्या बेटा हो पाएगा? तुमको क्या है, तुम तो रोपवे में चढ़ रहे हो। चलो चलते हैं। এই জন্যই বলে তীর্থ করুন, ভ্রমণ করুন, যা মনে হয় যেভাবে পারে করুন, বাট বয়স থাকতে থাকতে করুন। একটা বয়সের পর এই এক্সপিরিয়েন্সগুলো কোনোদিন সম্ভব না, কিছুতেই পারবেন না। বডি পারমিট করবে না, মন পারমিট করবে না, সব জায়গায় কিন্তু রোপওয়ের মতো অপশানও থাকে না। স্টেপ বুঝতে পারছো, 1 2 3 4টে স্টেপের নিচে দাঁড়িয়ে আছে, পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলছে। আর বাইরে ভিউটা দেখো, ওরে গড। চিল্লার পার্টিরাও যাচ্ছে,
থেকে বড় স্টে। क्या हुआ जी? হলো খুব মজা লাগছে না? খুব মজা লাগছে। রোপওয়েটা বেশি মজা হতো না এটা? বোঝো চলো। এই মায়ের মন্দিরের গেট, এটা ওই জায়গা থেকে আমার নিচে নেমে আসছি। কতটা ডিস্টেন্স বলে বোঝাতে পারবো না, ক্যামেরা বোঝাও যাবে না কোন জায়গা থেকে শুরু। এখন এতটা উঠতে হবে। উফ মাই গড। এখানে রোপওয়েতে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে আপনি ধরুন হেঁটে উঠে এসছেন বা কোনো এক সাইড থেকে ওয়ান ওয়ে করবেন, বাকিটা নেবে হেঁটে যাবেন, তাহলে 110 টাকা করে। অথবা যদি আপনি পুরোটা করেন আপ অ্যান্ড ডাউন পুরোটা রাউন্ড ট্রিপ, তাহলে 180 টাকা পার পার্সন লাগে। জুতো ফুতো কোথায় রাখতে হবে দেখি। আর এই দেখো সূর্যাস্ত ছবিটা। হচ্ছে মায়ের মেন মন্দিরের গেট। চলো উপরে দেখি কি অবস্থা। পুরো ভিউটা এরকম মন্দিরের এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, ফগ আর ডেন্স হাওয়ার জন্য। আমরা পাক্কা 3:30টার সময় ওঠা শুরু করেছিলাম, 3:30। এখন বাজে 4:35-40, মানে 1 ঘন্টা মতো লেগেছে আমাদের ধীরে সুস্থে উপরে উঠতে। আর মিনিট 15 একটু ঘোরাঘুরি করে নিলাম। বাজে এখন 5:10। সিধা ঝটপট নিচে নামবো, চোখ পর অন্ধকার হয়ে যাবে কারণ সকাল থেকে মেঘলা। আর দেরি করবো না, সবাই রেডি? শোনো রেডি, চলো। কত স্টেপ আছে আমার মেয়ে গুনছে, দেখি শেষ অবধি গুনে শেষ করতে পারে কিনা। লেটস সি। 600 গোনা হয়ে গেছে না? পাগলা। এই নামতে নামতে আবার ওদের গাছটাই এসছে, শুধু ওরাই থাকে এখানে। কারা বলো তো? টিয়া পাখিগুলো। ওর গাছের নিচে কেউ বসলেই চিন্তা করছে। কি ঠিক আছে ঠিক আছে, ওকে চলে যাচ্ছি, বসবো না। আচ্ছা ঠিক আছে, বসবো না চলে যাচ্ছি। আরে বললাম তো চলে যাচ্ছি। উফ, কে কোন ফ্ল্যাটে ঘুমাবে? অজু কটা স্টেপ গুনেছো? 745 এত অব্দি? ওই উপর থেকে। এখন আর মন্দিরটা দেখা যাচ্ছে না। চলো নিচে নামি, আর কতটা আছে দেখি। আর বেশি নেই মনে হচ্ছে। টাটা। 5:40 কাছাকাছি হলো, 35 জাস্ট আমরা নিচে নেমে এলাম। আস্তে। আচ্ছা, এখানে অনলাইন রোপওয়ে টিকিট বুকিংয়ের জন্য QR কোড দেওয়া আছে, অনলাইনেও করতে পারেন স্ক্যান মি করে। আমি এটা দিয়ে রাখলাম, যারা বাইরে থেকে বসে আগে থেকে করে রাখতে চাইছেন তারাও করে রাখতে পারবেন। অনলাইনে করে রাখার বড় সুবিধা হচ্ছে, যেমন আমাদেরকে ঢুকতে দিল না, বন্ধ হয়ে গেছিলো বলে, ঠিক। কিন্তু যেহেতু অনলাইনে যাদের টিকিট করা আছে অলরেডি, তো তাদেরকে বসিয়েছে, ওয়েট করিয়েছে, বাট চড়িয়েছে। এই রোপওয়ের ভিতরে প্রপার লেডিস বাথরুম বা টয়লেট আছে, আপনি অনুরোধ করলে আপনাকে ভিতরে যেতে দেয়। বাকি এখানে কিন্তু কোনো সুবিধা নেই। কত স্টেপ হলো টোটাল সেটা বলো। 910 গুনলাম, মানে 910 আমরা ধরে রাখছি। কারোর যদি সন্দেহ থাকে প্লিজ গুনে নেবেন, গুনে আমাকে কমেন্ট করে এসে গুনে নেবেন। আর যদি কেউ আগে থেকে গুনে থাকেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। কিন্তু চলো, বাজে 5:45, 6:10। তো আমরা এখন সিধা আবার কালকে যেখানে গেছিলাম সেই সানসেট লজ বা সানসেট পয়েন্ট যেটা বলে, পুষ্কর ঝিলের কাছে। কারণ আমাদের লাঞ্চ আজকেও স্কিপ হয়ে গেছে, যদিও সকালে ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছিলো। আজকে আলু পরোটা দিয়ে নিয়েছিলাম হোটেল থেকেই। আজকে সানসেট পয়েন্টেই মোটামুটি দেখি ওখানেই কাটিয়ে দেবো ভাবছি। জাস্ট আমরা গাড়ির মধ্যে ঢুকে বেরিয়ে এসেছি, তাই দেখো বুন্দাবুন্দি স্টার্ট হয়ে গেছে। মরুভূমির মধ্যে বৃষ্টি দেখতে পেলাম, পুরো পাশে ডেজার্ট। দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে।
পুষ্কর সিটি জলে ডুবে গেছে। জলে ডুবে মানে এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে অন্ধকার হয়ে গেছে পুরো, লাইট লোডশেডিং ফোডশেডিং হয়ে গেছে বোধহয় পুরো। তার মধ্যে গুগল মাথাজি ভুলভাল ডাইরেকশন দেখাচ্ছে, কোথায় গলির মধ্যে বাজারের মধ্যে ঢুকে পড়েছি, এমন সংকীর্ণ জায়গায়। তো তাও এখন চড়া জায়গা আপনাকে দেখাচ্ছি, রীতিমতো গাড়ি এক ফোঁটা মুভ করছিল না, এমন জায়গা দিয়ে বেরোতে হচ্ছিল, তখন রাস্তায় জল জমে গেছে। আবার জোরে বৃষ্টি নামছে, কি হয়েছে কে জানি না। ও অবশেষে বৃষ্টিতে একদম ধুয়ে মুছে চলে এসেছি সানসেট রুফটপ রেস্টুরেন্ট। দুটো জায়গা খোঁচাখুচি লাগালো, জানি না কি ড্যামেজ হয়েছে গাড়িতে। একটা তো স্কুটিতে ধাক্কা লাগছিল, আই ডোন্ট নো, অন্ধকার দেখতেও পাবো না। আর এক বুড়ি লাঠি দিয়ে খোঁচা মারছিল, দেখো মনে তো হয় না সেরকম কিছু হয়েছে। রাস্তা চললে যত না হয় তার থেকে বেশি লোকজনের উৎপাতে গাড়ি ড্যামেজ হয় বেশি। চলে এসেছি আজকেও রেস্টুরেন্টের ভিতরে, আজকে আবার হিপ্পিদের সংখ্যা বেশি এখানে দেখছি। দেখি রিমারা কথা ভিতরে গিয়ে বসেছে। এত বৃষ্টি হয়ে গেল হঠাৎ করে, 7টা বেজে গেল, এত বৃষ্টি হয়েছে নাকি আমি তো কিছু বুঝলাম না, এত সেরকম বৃষ্টি তো কিছু দেখলাম না, কিন্তু রাস্তায় পুরো জল জমে গেছে। আর টেম্পারেচারও মোটামুটি 19 ডিগ্রি টেম্পারেচার নেমে এসছে। হাওয়া তো সকাল থেকে দিচ্ছিলই, বেশ ঠান্ডা লাগছে, আমার তো বেশ লাগছে, এদের টেরিফিক লাগছে। তাই আগেই ফার্স্টে আমরা একটু জিঞ্জার টি বলে দিয়েছি, ব্ল্যাক কুলহারে করে দিচ্ছিল, তাকে একটু গা গরম করি, তারপরে মেন কোর্সের দিকে যাচ্ছি। পয়সা অনেক বেঁচে যাচ্ছে, দিনের বেলা লাঞ্চ ব্রেকফাস্ট একবারে রাতেবেলা হয়ে যাচ্ছে। এই এত সুন্দর ডাল ভরা নামে একটা ডিশ আছে, নিতে পারো। এই যে এগ প্লান্ট ভেজ বাটার সিজলার উইথ চিপস, হ্যাঁ দাম 450 টাকা। হ্যাঁ মানে নাকি বেগুন পড়া চিপস দেবে, ওই মুরগিগুলোকে মুরগি করবে। তারপর নিয়ে নিয়েছিলাম লেমন হানি জিঞ্জার টি, জিঞ্জার বয়েল করা, হানি দেওয়া, লেমন দেওয়া, জলটা দিয়ে গেছে, গরম জলটা, টি ব্যাগ দিয়ে গেছে, সুগার দিয়ে গেছে। চট করে চা খেয়ে নেক্সট ডেস্টিনেশনের জন্য এগোবো, মানে নেক্সট ডেস্টিনেশন মানে খানার দিকে। আর এখন কোথাও বেরোনোর নেই, বাইরে বৃষ্টি পড়ছিল, এখনও ছিটেফোঁটা চলছে, খাওয়া দাওয়া সারি তারপর অন্য কথা। চলে এসছে আমাদের রাতের লাঞ্চ ব্রাঞ্চ, রাতে ডিনার সব মিলিয়ে ঝুলিয়ে একবার, তাই তো রাতের লাঞ্চ এটা আর কি। বলো রাজস্থানি থালি, এটা কি রাইস, কার্ড রাইস, হ্যাঁ কার্ড রাইস, চুরমা, চুরমা, এটা হচ্ছে কারি, গাটে কি, হ্যাঁ এটা ডাল, ডাল, হ্যাঁ আর পাঁপড়, স্যালাড। আর আমরা কি নিয়েছি, ঘন্টুরা কি নিয়েছে, স্পেশাল সানসেট স্পেশাল থালি আর কি, যেটা কালকে আমি খেয়েছিলাম, দেখিয়েছিলাম, সেম জিনিসই। নান আছে, তন্দুর রুটি আছে, জিরা রাইস আছে, বুন্দি রাইতা আছে, ডাল আছে, স্পেশাল ডাল, আর এই মিক্স ভেজ একটা, পাঁপড়, স্যালাড, রসগোল্লা। চলবে? কোনো কথাবার্তা নেই এখন, সাটা সাট কুমড়োর ঘ্যাট, সাংরি বলে, সাংরি, সাংরি রাইট, শাকটার নাম। আমরা শাক বলি, ওরা সাংরি বলে। না ওই শাকটার নাম। আর এই বলগুলো কি, এগুলো বাটি, বাটি, এ তো বাটি দিয়েছে তো, এটা বাটি, এটা চুরমা, হ্যাঁ এটা বাটি, এটা চুরমা, এটা ডাল। এত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই ভাই, কি আমার এখানে প্লেন জানিস ঠিক আছে। এটা হ্যাঁ তুমি তো এখানকারই লোক ছিল আগে, আধা ঘন্টাটা দাও মানিয়ে যাবে। রাস্তায় যা জল জমে আছে, এখন তো জল নেই, আমি তো ভাবতেই পারছি না এত জল কি করে জমে আছে। জল মানে শীতকালে রাজস্থানে জল, মানে এই ট্রিপে আমরা হেন কোনো জিনিস নেই যা বাকি দেখতে পাইনি। পাহাড়, বৃষ্টি, মেঘ, ঝড়, হ্যাঁ স্যান্ড ডিউনস, সব সব সব। এই আমাদের হোটেলটা, হোটেল কি ড্রিম ওয়ার্ল্ড। অনবদ্য এই রোড ট্রিপের সঙ্গী হতে চাইলে এবং সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।